মধুমাছির ওই যে নৌকোখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারো কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টা দাঁড়াটি। পাল তুলে দেই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই নাকো হাটে। আমি কেবল যাব একটি বার 7 সমুদ্রের 13 নদীর পার। কবিতাটি লিখেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার নৌকো যাত্রা কবিতায়। কিন্তু এখানে আমি কোথাও যাচ্ছি না বা অন্য কেউ কোথাও যাচ্ছেন, যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী কোথায়, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের উদ্দেশ্য কি? উদ্দেশ্য 175 কোটি টাকা যে বকেয়া রয়েছে সেই বকেয়া আদায়ের জন্য। সেই আদায়ের জন্য বারবার আমরা রাজনৈতিক তরজা বিতর্ক কিন্তু বারবার হয়েছে এটা নিয়ে, যে রাজ্যে যে বকেয়া রয়েছে সেই বকেয়া মেটাচ্ছে না কেন্দ্র সরকার। রাজ্য সরকার পক্ষ থেকে বারবার বলা হয়েছে, কিন্তু সেই বকেয়া নিয়ে কেন্দ্র রাজ্য সরকারের পক্ষ থেকে যেটা বলা হয় বা রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যেটা বলা হয় তা যে কেন্দ্র উদাসীন। কেন্দ্র কি সত্যি উদাসীন? সত্যি কি বকেয়া রয়েছে কেন্দ্র সরকারের রাজ্য সরকারের কাছে, নাকি এই নিয়ে শুধুমাত্র রাজনীতি করার জন্যই চলছে? প্রশ্ন অনেক কিছুই আসবে, তার কারণ গত এই বিষয়টি শুরু হয়েছিল আমফান ঝড়ের সময় 2020 সালে, যখন করোনা অতিমারির সময় যে আমফান ঝড় হয়েছিল, ঠিক তারপরেই কিন্তু এই বকেয়ার বিষয়টি প্রথম সামনে আসে। রাজ্য সরকারের পক্ষ থেকে একগুচ্ছ তালিকা তুলে দেওয়া হয় কেন্দ্রের হাতে। কেন্দ্র সরকার সে আমফান পারপাসে কিছু টাকা তুলে দিয়েছিলেন রাজ্যের হাতে, কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে ঠিক তখন থেকেই বকেয়ার পরিমাণ দিন দিন বাড়তে বাড়তে আজ 175 কোটি টাকায় পৌঁছেছে। প্রশ্ন আসবেই যে রাজ্য সরকারের বা যদি বকেয়া থাকে, রাজ্যের আমলারা যারা রয়েছেন তারা এই পথে হাঁটছেন না কেন? কেন শুধুমাত্র রাজনৈতিক ব্যক্তিরা এই মতামত দিচ্ছেন? এই বৈঠক নিয়েই যদি সরকারি বৈঠক হয়ে থাকে, তাই সরকারি আমরা এই কেন্দ্র রাজ্য একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো রয়েছে, সেই কাঠামোর নিয়মের ভিত্তিতে বৈঠক হবে, কিন্তু সেখানে তা নয়। বক্তৃতা দিচ্ছেন ঠিক তার বাইরের লোকেরা, অর্থাৎ শাসক দলের নেতারা। প্রশ্ন সাহেব এসেই যাবে যে সত্যি কি বকেয়া রয়েছে? যদি বকেয়ায় থাকে, বা আমরা গান্ধীজির নীতি দেখেছি, কেউ এক গালে চর মারলে আর এক গাল পেতে দেওয়ার কথা বলেছিলেন মহাত্মা গান্ধী। রাজ্য সরকারের পক্ষ থেকে যে কোনো বিষয় যখনই সামনে আসছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি হোক, রেশন দুর্নীতি হোক, আরজি কর হোক, যাই হোক, মামলা কখনো হাইকোর্ট কখনো সুপ্রিম কোর্টে পৌঁছে যাচ্ছে, রাজ্য সরকারের পক্ষ থেকে এরকম কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? কেন তারা আইনি পরামর্শ নিচ্ছে না? বা আমলাদের পক্ষ থেকেও কেন প্রশ্ন তোলা হচ্ছে না? কেন সংসদে দাঁড়িয়ে প্রশ্ন তোলা হচ্ছে না? কেমন বিধানসভায় এই নিয়ে বিল আনা হচ্ছে না? প্রশ্ন কিন্তু আসবেই, কারণ রাজ্যের শাসক দলের পক্ষ থেকে, শুধুমাত্র শাসক দলের পক্ষ থেকেই এই প্রশ্ন কিন্তু তোলা হয়। স্বাভাবিক প্রশ্ন যেটা আসবে তা হচ্ছে, শুধু কি রাজনীতি করার জন্য বা বাংলার মানুষের একটা কি আইওয়াশ করার জন্য? এক কথায় যেখানে দুর্নীতির অভিযোগ উঠে আসছে, সেই দুর্নীতি থেকে কি নজর ঘোরানোর জন্যই কি এই প্রক্রিয়া রাজ্যের শাসক দলের পক্ষ থেকে? একের পর এক নেতা, রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো বলেন, রাজ্যের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনিও বলেন, কুণাল ঘোষ থেকে শুরু করে দেবাংশু, প্রত্যেকের একই কথা যে বকেয়া কেন্দ্রের কাছে, রাজ্য সরকার বকেয়া। প্রশ্নটা কিন্তু এসে যায়, যদি বকেয়া থাকবে তাহলে সরকারি পদক্ষেপগুলো নিচ্ছেন না কেন? শুধুমাত্র রাজনীতি করার জন্য জনসভায় কথা বলছেন, প্রেস কনফারেন্স করছেন, কিন্তু সরকারি আমলাতন্ত্র প্রক্রিয়া, যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় যে নিয়ম রয়েছে সেই নিয়ম মেনে চলছেন না কেন? প্রশ্ন কিন্তু অনেকবারই থাকবে। আর ঠিক সেই কারণেই সেই প্রশ্নে কিন্তু এবার তুলে দিতে বলা যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যাচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যাওয়ার আরও কিছু কারণ রয়েছে। যদি কেন তিনি যাচ্ছেন তা এখনও খোলসা করেন, তা খোলসা করারও কথা না, কারণ মুখ্যমন্ত্রী কেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন সেটা তিনি জানতে পারেন। কিন্তু আরও যে প্রশ্নটি উঠে আসছে তা হচ্ছে, রাজ্যপাল বদলে কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। রাজ্যপাল সিবি আনন্দ বোস, তাকে সরিয়ে নতুন রাজ্যপাল আনার কিন্তু একটা প্রক্রিয়া চলছে, এবং সেইভাবেই প্রশ্ন হচ্ছে, ঠিক এই সমস্ত বিষয় মাথা রেখেই কি মুখ্যমন্ত্রীর দিল্লির দরবারে, অর্থাৎ একদিকে যেমন বকেয়া 175 কোটি টাকা, কখনো আবাসের কথা বলা হচ্ছে, 100 দিনের কাজের কথা বলা হচ্ছে, ঠিক তেমনি রাজ্যপাল বদলের ক্ষেত্রেও কি এরকম কোনো প্রক্রিয়া? এবং আরেকটা যেটা সামনে 2026 বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক পারদ চড়ছে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করেছেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সভা করে গেছেন, ফলে রাজনৈতিক উত্তেজনা কিন্তু এই মুহূর্তে তুঙ্গে। আরেকটু যদি বলা যায়, কিছুদিন আগেই ওয়াকা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল মুর্শিদাবাদের ধুলিয়ান, শামশেরগঞ্জ, সুতি, জঙ্গিপুর সহ বিভিন্ন এলাকা, যার ফলে সেই মামলাও যা পৌঁছায় কলকাতা হাইকোর্টে। তাই নিয়ে কিন্তু রাজনৈতিক তরজা চলছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি আলিপুরদুয়ারের সভা থেকে ধুলিয়ান প্রসঙ্গ তুলেছেন। পাশে রয়েছে অপারেশন সিন্দুর। পেহেলগাঁওতে গত 22 এপ্রিল পেহেলগাঁওতে নিরীহ পর্যটকদের উপর যেভাবে গুলি চালায় জঙ্গিরা, তার পাল্টা ভারত কিন্তু দিয়েছে।
গত 7ই মে পাকিস্তানের সীমানায় ঢুকে 9টি জঙ্গি ঘাঁটি ঘুরিয়ে দিয়েছে। তারপরে সেই অপারেশন সিন্দুর আমরা দেখেছি পাকিস্তান যখন পাল্টা প্রত্যাঘাতের প্রক্রিয়া নেয়, তারপরে কিন্তু পাকিস্তানের সীমানায় ঢুকে বলা যায় পাকিস্তানের 11টি বিমান ঘাঁটি কিন্তু উড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা। ফলে স্বাভাবিক অপারেশন সিন্দুরের সাফল্য রয়েছে নানাবিধ। এই প্রসঙ্গে কি সব কিছু নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রী বৈঠকে কী থাকতে পারে তা নিয়ে কিন্তু তর্জা চলে, অর্থাৎ সমস্ত বিষয়গুলো তুলে ধরলাম। ইতিমধ্যে যেগুলো ঘটেছে এগুলো নিয়ে কি আলোচনা, প্রশ্ন কিন্তু থাকবেই। কিন্তু যেটা রাজ্যের শাসক দলের পক্ষ থেকে যেটা বারবার করে বলা হচ্ছে তা হচ্ছে তাদের যে বকেয়া 175 কোটি টাকা যে বকেয়া রয়েছে সেই বকেয়া আদায়। সত্যিই প্রশ্ন কিন্তু এসেই যাবে যে রাজ্যের শাসক দলের নেতারা একের পর এক মন্তব্য করছেন বটে, কিন্তু সেই বকেয়া কোন পর্যায়ে রয়েছে বা কেন্দ্র সরকারই বা কী বলছে বা রাজ্য সরকারের পক্ষ থেকে পরবর্তী কী পদক্ষেপ নিতে পারে। সামনেই 2026 বিধানসভা নির্বাচন রয়েছে। রাজ্যের শাসক দল তারাও এই মুহূর্তে শেষ মুহূর্তে বলা যেতে পারে নানান জনমুখী প্রকল্পে হাত দিতে পারে, কিন্তু সেসব প্রকল্পে হাত দিতে গেলে প্রয়োজন টাকার, আর সেই টাকার তাগিদেই কি দিল্লি দরবার, প্রশ্ন কিন্তু এসেই যাবে। এই সব কিছু নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বিশিষ্ট অতিথিরা তারা নিজের মতামত দেবেন। আমরা জানার চেষ্টা করব মুখ্যমন্ত্রী কেন দিল্লি যাচ্ছেন, বা 175 কোটি টাকার যে বকেয়ার কথা বলছে সত্যি কি বকেয়া রয়েছে, বিজেপি যদি বকেয়া রেখে থাকে, আটকে রাখে বিজেপি সরকার, তারা কি বলছে তাও শোনার চেষ্টা করব রাজনৈতিক বিশ্লেষকের মুখ থেকে। সব কিছু নিয়ে চলবে আগামী 1 ঘন্টায় শব্দের কাটারে শব্দের তর্ক বিতর্ক। আপনারা জানেন যে যদি 100 দিনের কাজের যে বকেয়ার কথা বলা হচ্ছে, ইতিমধ্যে গত পঞ্চায়েত নির্বাচন আগেই রাজ্য জুড়ে কিন্তু অভিযান করেছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, আমরা তার সাথে এটাও দেখেছিলাম যে দিল্লিতে রীতিমতো তারা পৌঁছে গিয়েছিলেন তৃণমূলের সাংসদরা, সেখানে গ্রেপ্তারও হতে হয়েছিল তৃণমূলের একের পর এক নেতাকে। এমনকি রাজ্যের যারা 100 দিনের কাজ করেছেন তাদেরও শ্রমিকদেরও নিয়ে যাওয়া হয়েছিল দিল্লিতে, যারা কিন্তু রাজনৈতিক উত্তেজনা ব্যাপক তৈরি হয়েছিল, বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু রাজ্যের শাসক দল তারা কি সেই বকেয়া আদায় করতে পেরেছে? প্রশ্ন থাকবে এসেইভাবে শুধুমাত্র রাজনীতি করার জন্যই হয়তো বকেয়ার কথা তুলে ধরা হচ্ছে। আরেকটু সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সোমবার দিল্লিতে পৌঁছবেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক হতে পারে, যেটা নবান্ন সূত্রের খবর। আগামী মঙ্গলবারই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক। আগে একাধিকবার দিল্লি গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে রাজ্যের দাবিপত্র তুলে দিয়ে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার গণতান্ত্রিক পথে অর্থাৎ হেঁটে সরকারি প্রধানমন্ত্রীর কাছে রাজ্যের অবস্থান জানাতে চাইছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার কেন্দ্রীয় প্রাপ্য প্রায় 1,75,000 কোটি টাকা। 100 দিনের কাজ, বাংলার বাড়ি সহ একাধিক প্রকল্পের অর্থ আটকে রেখেছে কেন্দ্র। এছাড়াও রয়েছে প্রাকৃতিক দুর্যোগ ক্ষতিপূরণের অর্থ। এই সমস্ত বকেয়া নিয়েই দিল্লির দরবারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্র সরকারের প্রকল্পের নাম করে বাংলা আবাস যোজনা করা, অযোগ্য পরিবারগুলোকে বাড়ি বরাদ্দ করা, যোগ্য উপভোক্তাকারীদের নাম বাতিল করা, যেই কেন্দ্র যে অবস্থানটা নিয়েছিল, কেন্দ্রীয় সরকার প্রকল্পের নাম পরিবর্তনে বাংলার বাড়ি। সেইভাবেই প্রশ্ন কিন্তু এখান থেকেই প্রশ্নটা তৈরি হয়। কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে যে দাবিটা করা হচ্ছে, রাজ্যের শাসক দলের পক্ষ থেকে 1,75,000 কোটি টাকা বকেয়া। এই সব কিছু নিয়ে আলোচনা করব। যারা রয়েছেন তার সঙ্গে একটু পরিচয় পর্ব সারব। আমাদের মধ্যে ইতিমধ্যেই যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস নেত্রী সুস্মিতা বিশ্বাস। সুস্মিতাদি, আপনাকে স্বাগত জানাই। রয়েছেন বিজেপি সমর্থক অমলেন্দু দত্ত। আপনাকে স্বাগত। এবং রাজনৈতিক কর্মী দেবব্রত রায়। দেবব্রতবাবু, আপনাকে স্বাগত জানাই। প্রথমে দেবব্রতবাবুর কাছেই যাব। দেবব্রতবাবু, আপনারা তো গান্ধীর নীতিতে চলছেন যদি বলা চলে, কারণ গান্ধীজি বলেছিলেন এক গালে চড় মারলে আরেক গাল পেতে দাও। তো আপনাদের উদ্যোগটাও কি তাই? কেন বলছি, তার কারণ আমরা যদি দেখি আপনারা যে দাবির কথা বলছেন, সেই দাবি নিয়ে কিন্তু তারা রাজনীতি হচ্ছে, অর্থাৎ আপনাদের ব্যক্তিত্বরা, আপনাদের মুখপাত্ররা বারবার কথা বলছেন, কিন্তু এই নিয়ে কিন্তু
সরকারিভাবে তেমন কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না কেন? আমরা যে রাজ্যের কথা চিন্তা করি, রাজ্যের যে কোনো অভিযোগ আসলেই মামলা প্রথমে কলকাতা হাইকোর্ট, পরে সুপ্রিম কোর্ট, কিন্তু বারবার, যার ফলে রাজ্য সরকারকে রীতিমতো বেকায়দায় পড়তে হচ্ছে। কিন্তু কেন্দ্রের এই বকেয়া, যে বিপুল পরিমাণ বকেয়ার কথা বলছেন আপনারা, সেই বকেয়া নিয়ে আপনারা সেরকম কোনো পদক্ষেপ পথে হাঁটছেন না কেন? তাহলে কি গান্ধী নীতিতে চলছেন, এক গালে মারলে আর গাল পেতে দেওয়া? দেবব্রতবাবু, দেখুন, ভারতীয় যুক্তরাষ্ট্রে প্রত্যেকটা রাজ্যকে নির্দিষ্ট ক্ষমতা দেয়া হয়েছে। সেই ঠিক। নির্দিষ্ট ক্ষমতায় প্রত্যেকটা রাজ্যের বিশেষ কিছু অধিকার রয়েছে। সেই অধিকারগুলোকে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় দিয়ে থাকে, এবং সেই অধিকারের পর্যায়ে দেখুন, রাজ্য থেকে কিছু পরিমাণ ট্যাক্স, জিএসটি ইত্যাদি রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার নিয়ে যায়, এবং তার থেকে একটা পরিমাণ অর্থ রাজ্যগুলোর উন্নয়নের জন্য ব্যয় করে। কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে এই আমাদের যে বর্তমানে দিল্লিতে যে সরকার রয়েছে, অনেক ক্ষেত্রে বৈমাতৃসুলভ আচরণ করছেন। বৈমাতৃসুলভ আচরণ বলতে তাদের যেখানে যেখানে তাদের সরকার রয়েছে সেই সব জায়গাগুলো সবকিছু ঠিক আছে, কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্রকল্পে বিভিন্ন দুর্নীতি ইত্যাদি আমরা সামনেই দেখতে পাচ্ছি, এবং বাস্তবে আপনারাও দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদ মাধ্যমে। আমি মনে করুন এখানে বসে একটা কথা বলে গেলাম, কিন্তু সবার হাতেই এখন মোবাইল রয়েছে, ফোন রয়েছে, বিভিন্ন মাধ্যম রয়েছে, আপনারা রয়েছেন, সত্যটা আপনারা উদ্ঘাটন করেন, যে দুর্নীতি রয়েছে দেখাই যায়। কিন্তু এখানে আমাদের যেটা প্রাপ্য, যেমন গ্রাম সড়ক যোজনায় প্রাপ্য, বাংলার আবাস যোজনায় প্রাপ্য, মনরেগায় আমাদের প্রাপ্য, যে প্রাপ্যগুলো রয়েছে তার জন্য আমাদের বিভিন্ন কাজে দেখুন, 100 দিনের প্রকল্প অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখুন, উনিও দিল্লিতে গেছিলেন, সেখানে তাদের ওপর কিভাবে পুলিশি আক্রমণ হয়েছিল, কিভাবে ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থায় দেখুন আন্দোলন তো সবাই করতে পারে, আন্দোলন কেন করবে না? সেখানে আন্দোলন করতে গিয়ে তাদের থেকে পুলিশি হেনস্থা হতে হয়েছিল। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন। দেখুন, আমরা প্রথমে নিবেদনের মাধ্যমে আমরা জানাবো, মানুষের কাছে যাব, তো মানুষ দেখতে পাবে, তারপর যেটা নেবে। দেখুন, একটা সরকার চলছে, একটা 2011 সালে সরকার বিভিন্ন জনমুখী প্রকল্প নিয়েছে, আর যে প্রকল্পগুলো মমতা ব্যানার্জির সরকার নিয়েছে, আগামী দিনে দেখুন সারা ভারতে সেগুলো ইমপ্লিমেন্ট করে বিজেপি চেষ্টা করছে। কিন্তু বাস্তবে এখানে বিরোধী দলনেতা বলেন আমরা অমুক প্রকল্পে তমুক দেবো, তমুক প্রকল্পে অমুক দেবো, কিন্তু বাস্তবে তারা তো অন্য রাজ্যকে সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারে না। আশেপাশে তাদের তো রাজ্য রয়েছে, পাশেই রয়েছে বিহার রয়েছে, পাশে রয়েছে উড়িষ্যা রয়েছে। দেখুন এইসব প্রকল্পগুলো দেখুন, হাওয়ায় কথা অনেক বলা যায়, তারা বলে, কিন্তু বাস্তবে মমতা বন্দ্যোপাধ্যায় 365 দিন জনমুখী প্রকল্পগুলো করেন, মানুষের দরজায় দাঁড়িয়ে পরিষেবা পৌঁছে দেন, ফল তিনি পান। বেশ, দেবব্রতবাবু, অমলেন্দুবাবু, বিমাতৃসুলভ আচরণ করছেন, 1,75,000 কোটি টাকা আটকে রেখেছেন আপনাদের সরকার, কেন? দেখুন, আজ মুখ্যমন্ত্রী অন্তিম সময়ে এসে, কেননা এর কিছুদিন আগে আপনারা জানেন মে মাসে 24 মে নীতি আয়োগের যে বৈঠক হয়েছিল, সেখানে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন, এবং সেখানে আগামী বছরের জন্য বা আগামী দিনে প্রত্যেকটি রাজ্য কেন্দ্রের সাথে কিভাবে সহযোগিতা নিয়ে বা কিভাবে নিজেরা তাদের রাজ্যের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাবে, নীতি আয়োগের বৈঠকে সেগুলো সবই আলোচনা হয়েছে। সেই বিশেষ গুরুত্বপূর্ণ বৈঠক পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী স্কিপ করেছেন, যাননি। আজকে তারপরে তিনি সেদিনই তারপরে ওই 24শে মে যে বৈঠক তিনি যাননি, তখনই আমাদের ভারতীয় জনতা পার্টির আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক দাও বলেছিলেন যে প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে নীতি আয়োগের বৈঠক মুখ্যমন্ত্রী গেলেন না, এটা ছিল তার মানে শেষ সুযোগ। কেননা আগামী বছর ভোটের পরে তার আর সুযোগ আসবে কিনা সেটা বাংলার মানুষ ঠিক করবেন। তো তার শেষ সুযোগটা তিনি যে স্কিপ করে গেছেন রাজনীতি করার জন্য, শুধু রাজনীতির করার জন্য যে পশ্চিমবঙ্গের মানুষকে পিছিয়ে রেখেছেন, সেটা তিনি বুঝতে পেরেছেন। এটা আমাদের দেখে ভালো লাগছে, যার জন্য চিফ মিনিস্টার অফিস থেকে প্রাইম মিনিস্টার অফিসে আগামী 10 তারিখে প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় চেয়ে, আপনাদের বা সংবাদের বিভিন্ন সোর্স থেকে আমরা জানতে পারছি ওনারা টাইম চেয়েছেন। আজকে আপনারা ভাবুন তো, মুখ্যমন্ত্রীর এই পশ্চিমবঙ্গের মানুষকে পিছিয়ে দেওয়া বা কেন্দ্র বঞ্চনা করছে, এটাকে রাজনীতি করার জন্য এই কথাটা বলা। কারণ কেন্দ্র বারবার বলেছে যে আপনি যে টাকা দেওয়া হয়েছে সেই টাকার হিসাব দিলে তার পরবর্তীকালে টাকা পাবেন। যে কোনো
অ্যাকাউন্টসের হিসাব, একটা সাধারণ সংসারেরও যদি অ্যাকাউন্টসের হিসাব থাকে, তাহলে কেন একটা সরকারের তার যে খরচের হিসাব নেই বিভিন্ন খাতে, সরকার কেন হিসাব দিতে পারছে না? মুখ্যমন্ত্রী বারংবার হিসাব চাওয়ার পরেও হিসাব দিতে পারেননি। তার জন্য কোনো কোনো খাতে টাকা যখন আটকে গেছে, তখন তিনি কি করেছেন, বলেছেন বিভিন্নভাবে, রাজনৈতিকভাবে বলেছেন, বিভিন্ন মঞ্চ থেকে, বিভিন্ন প্রচার মাধ্যমে, যে আমরা কেন্দ্রীয় সরকারের টাকা ছাড়াও যে বাংলা আবাস প্রকল্প তিনি নাম দিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রকল্পকে নাম চেঞ্জ করে, সেই প্রকল্প আমরা নিজেরা দেব। তার জন্য প্রথম কিস্তির টাকা 30-40 হাজার টাকা দেওয়ার পরে তিনি বুঝতে পারছেন আর তার পক্ষে দেওয়া সম্ভব নয়, তার জন্য আবার কেন্দ্রের দ্বারস্থ হতে যাচ্ছেন। আজকে ভারতবর্ষের এমন কোন রাজ্য নেই যে কেন্দ্রীয় যে তাদের যে বাজেট, সেই বাজেটের বাইরে গিয়ে নিজের রাজ্যকে উন্নয়ন করে কমপ্লিট করে দেবে, এটা সম্ভবই নয়। তাহলে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষকে ভোটের সময় ভাঁওতাবাজি দেওয়া, ভোটের জন্য ভুল বোঝানো ছাড়া আর কিছুই করেননি বিগত এই কয়েক বছর। করোনার পর থেকে আপনি যেটা বললেন সত্যজিৎ দা, আপনি মনে রাখবেন যে করোনার সময় আমাদের এই ভোট চলাকালীন, তখন কোভিড বিষয়ে প্রধানমন্ত্রী একটা ভার্চুয়াল মিটিং এর আবেদন করেছিলেন এপ্রিল মাসের 7 তারিখ 2021-এ। সেই বৈঠক, যেটা কোভিড বিষয়ক বৈঠক ছিল, সেই বৈঠকও মুখ্যমন্ত্রী, যেটা ভার্চুয়াল বৈঠক ছিল, তাতেও তিনি অ্যাটেন্ড করেননি, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীরা অ্যাটেন্ড করেছিলেন। তাহলে তিনি ভাবুন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের স্বাস্থ্যের দিকে বা কোভিড চলাকালীনও যে বৈঠক, সেটাকেও স্কিপ করে গেছেন। তিনি এতটাই রাজনীতি প্রিয় বা এতটাই তিনি রাজনীতিটাকে ভালোবাসেন যে রাজনীতি করা, এবং সেই দিন বৈঠক স্কিপ করে তিনি কোথায় গেছিলেন না, উত্তরবঙ্গের কোনো একটা নির্বাচনী প্রচারে গেছিলেন। তারপর কি হয়েছে না, ডিএম, আপনি যে বলছেন যে বাস্তব কথা, সরকারি আমলারা কি করবেন, কেন্দ্রের সাথে যোগাযোগ রেখে বিভিন্ন দপ্তরের সেক্রেটারিয়েট যারা আছেন তারা যোগাযোগ রেখে উন্নয়নের কাজ এগিয়ে নিয়ে যাবেন মুখ্যমন্ত্রীর নির্দেশে বা মুখ্যমন্ত্রীকে সঙ্গে নিয়ে। কিন্তু উনি, আপনারা জানেন যে প্রধানমন্ত্রী 2022-এর 23শে জানুয়ারি ডিএম টু পিএম এইরকম একটা কর্মসূচি নিয়েছিলেন, এবং ভারতবর্ষের প্রত্যেকটি জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের সাথে তিনি ভার্চুয়ালি একটা বৈঠক করেছিলেন। একমাত্র পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানকার ডিএমদেরকে ভার্চুয়াল বৈঠকে, আইএস ক্যাডারের অফিসার, তারা কেন্দ্রীয় সরকারের অধীনস্থ, তারা কেন্দ্রীয় সরকার থেকে বেতন পান, তাদেরকেও মুখ্যমন্ত্রী কি করেছিলেন, পশ্চিমবঙ্গের যত ডিএমরা ছিলেন তাদেরকে পিএম এর সাথে কমিউনিকেট করতে বাধা দিয়েছিলেন, এবং সেই বৈঠকে ডিএম টু পিএম এই বৈঠকেও পশ্চিমবঙ্গের কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা জয়েন করেছিলেন না। তাহলে এই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে বুঝতে পেরেছেন, এটা দেখে আমাদের বিজেপির বা ভারতীয় জনতা পার্টির সাধারণ কার্যকর্তা থেকে নিঃসন্দেহে নেতারাও এটা বুঝতে পারছেন। আমরা সাধারণ যারা কার্যকর্তা তারা বুঝতে পারছি যে প্রধানমন্ত্রী মোদিজির কাছে শরণাপন্ন হওয়া ছাড়া উনার আর কোনো গতি নেই। কেন, উনি যে ভাঁওতা দিয়েছেন বাংলা আবাস যোজনায় আমি বাড়ি দিয়ে দেবো, সেই বাড়িগুলো দিয়েছেন উনি তৃণমূলেরই ক্যাডারদেরকে, তৃণমূলের যারা কর্মী তাদেরকে বেছে বেছে, আর ওই তৃণমূলের কর্মীদেরকে 20,000-40,000 টাকা ধরিয়ে দিয়ে তারপরের কিস্তিগুলো উনি আর দিতে পারবেন না, বুঝতে পেরেছেন বলে আজকে প্রধানমন্ত্রী শরণাপন্ন। ইতিমধ্যে আমাদের মধ্যে এসেছেন রাজনৈতিক বিশ্লেষক সুকান্ত ঘোষ। সুকান্তবাবু, আপনাকে স্বাগত টাইপ টি বাংলায়। ছোট্ট করে শেষ করুন অমলেন্দুবাবু। এটাই, উনি আজকে যে খরচের যে বাজেট, ওই বাজেটটাকে তিনি কন্টিনিউ করতে পারবেন না, বা সরকারের যে খরচগুলোকে তিনি কমপ্লিট করতে পারবেন না বুঝতে পারছেন। এবং ভোটের আগে, আজকে 2026-এর আগে তিনি জনগণকে যেসব প্রতিশ্রুতিগুলো দিয়েছেন সেগুলোকে যদি কমপ্লিট করতে না পারেন, এমনিতে চুরি, শিক্ষকদের সাথে অন্যায়, এসবের মাধ্যমে তার আর সাধারণ মানুষের কাছে ভোট চাইতে যাওয়ার মুখ নেই। একটা মাত্র তার রাস্তা, যে মা বোনেদেরকে তিনি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প দিচ্ছেন তার জন্য তিনি হয়তো বুকে আশা বেঁধেছেন যে ভোট পাবেন, সেই টাকাটাও তিনি দিতে পারবেন না আগামী কয়েক মাস ভোট পর্যন্ত, সেটা তিনি বুঝতে পেরেছেন বলে আজকে প্রধানমন্ত্রীর শরণাপন্ন হতে চাইছেন। এটাই তো আমরা প্রথম দিন থেকে বলে আসছিলাম যে প্রধানমন্ত্রীর সাহায্য ছাড়া, কেন্দ্রীয় বাজেট ছাড়া রাজ্য সরকার কখনোই চলতে পারে না, এটাই তো আমরা বলছিলাম। আর এটা তিনি অনুধাবন করেছেন বলে আজকে যেতে বাধ্য হচ্ছেন। বেশ, সুস্মিতা দি, কেন্দ্রের বঞ্চনা নাকি রাজ্য সরকার এই যে যে দাবিটা করছে 1,75,000 কোটি টাকা নাকি মিথ্যে তার বিবৃতি দিচ্ছে বারবার করে? সুস্মিতা দি, কি বলবেন? দেখুন, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা তো বাংলার বুকে দেখছি যে সমস্ত প্রকল্পগুলো চলছে, সে সমস্ত প্রকল্পগুলোতে
ম্যাক্সিমামই প্রকল্পে সমস্ত দুর্নীতি দেখা দিচ্ছে। সে 100 দিনের জব কার্ড থেকে শুরু করে আপনার মানে বাড়ি, সে বাংলার বাড়ি এখন নাম দিয়েছে, নাম কোনো সময় একটা কেন্দ্রীয় সরকারের প্রকল্পের কিন্তু নাম চেঞ্জ করা যায় না, এটা একদম সঠিক। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি নাম পরিবর্তন করে কেন্দ্রের কাছ থেকে, কেন আমরা জানি সমস্ত কেন্দ্রীয় প্রকল্প, যে কটা কেন্দ্রীয় প্রকল্প আছে রাজ্য সরকারের প্রকল্পে কেন্দ্রীয় সরকারের একটা শেয়ার থাকে, 70-30, 60-40 এইরকম একটা শেয়ার থাকে। এবার সেই শেয়ার গুলোতে যখন কেন্দ্রীয় সরকার একটা প্রকল্প শুরু করছে, যে সরকারই থাকুক দলমত নির্বিশেষে, সেটা যদি আমার ইউপিএ সরকার থাকতো তাহলেও তাই বলতাম, এখন এনডিএ সরকার আছে তাতেও তাই বলছি, যে নাম কিন্তু পরিবর্তন করা যায় না। এবং প্রত্যেকটা কাজের খাতে প্রকল্পগুলো প্রত্যেকটা ধাপে ধাপে টাকা আসে, এবং টাকাগুলো আসে লোকাল গভর্নমেন্টের কাছে, মানে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত, এদের কাছে। এবং সেগুলো ওই মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েত এগুলো থেকে টাকাগুলো ডিসবার্সড হয়। এবং সেই জায়গায় সেইখানের মানে এক্সিকিউটিভ অফিসারকে, মিউনিসিপ্যালিটির এক্সিকিউটিভ অফিসারকে সেটাকে ফরওয়ার্ড করতে হয় তার ইউসি গুলো সেখানে সাবমিট হয়, এবং সেগুলো ইউসি গুলোকে ফরওয়ার্ড করে, সেগুলো বিডিও হয়ে, ডিএম হয়ে, সেগুলো সরকারি যে সমস্ত সেক্রেটারিয়েটের কাছে যাওয়ার সেটা যায়, এবং তারা তখন কেন্দ্রীয় সরকারের কাছে সেগুলো জমা করে। এই ইউটিলাইজেশন সার্টিফিকেট, আমি এই প্রকল্পের নিয়মগুলো জানি, তার কারণ আমি নিজে একটা সময় কাউন্সিলর ছিলাম। এই প্রকল্পগুলোর নিয়ম হচ্ছে এইটা, আজকে যদি সরকার ইউসি এই না দেয়, মানে ইউটিলাইজেশন সার্টিফিকেট যদি না দেয় কোন খাতে কত টাকা খরচ হলো, তাহলে কিন্তু সেখানে কেন্দ্রীয় সরকার কিন্তু টাকা দিতে বাধ্য নয়, কেন্দ্রীয় সরকার পরের টাকাটাকে আটকে দেবে। যদি প্রথম ধাপের টাকাটা দিলাম, আমি ইউসিটা দিলাম না, সেখানে কিন্তু কেন্দ্রীয় সরকার টাকাটা আটকে দেবে নিয়ম অনুযায়ী, আমাদের সাংবিধানিক নিয়ম অনুযায়ী, সেটাই নিয়ম আমাদের ভারতবর্ষে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা শুনেছি বারংবার একে অপরের দিকে আঙ্গুল তুলছে, যে উনি বলছেন, রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, কেন্দ্রীয় সরকার বঞ্চনা করছে। আবার ঠিক অপর দিক থেকে কেন্দ্রীয় সরকার বলছে রাজ্য সরকার তাদেরকে ইউসি দিচ্ছে না, তাই জন্য তারা টাকা ডিসবার্স করছে না, এবং তারা দেখছে সেখানে বিভিন্ন রকম দুর্নীতি, তাই জন্য সেখানে সেই টাকা তারা ডিসবার্স করবে না। অথচ আমরা দেখলাম খুব ঘটা করে মুখ্যমন্ত্রী বললেন, এবং বিশেষ করে ডায়মন্ড হারবার মডেল যিনি তৈরি করেছেন, এই ডায়মন্ড হারবার মডেলের মানে স্রষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই বললেন, আমরা রাজ্যের পক্ষ থেকে আমরা জব কার্ডের পয়সা দেব, আমরা 100 দিনের প্রকল্পের পয়সা দেব, আমরা বাড়ির টাকা দেব। এবার বর্তমানে কি হয়েছে, বর্তমানে এই টাকাগুলো, ওই যেটা অমলেন্দুদা বললো, এই প্রথম কথাটা ঠিক, আবার পরের কথাটা কেমন ঠিক না সেটাও বলছি, যে হয়তো প্রথম টাকাটা দিয়ে সরকারের এখন মানে সত্যি ভান্ডারের অবস্থা খারাপ, কারণ না হলে সরকারি উকিলকে দাঁড়িয়ে ডিএ যখন হয়েছিল, তখন যখন বলেছিল বকেয়া 50 লক্ষ 50 টাকা করে দিতে হবে, তখন কিন্তু ওই দাঁড়িয়ে উকিল বলেছিল, অভিষেক মনু সিংভি কিন্তু বলেছিলেন যে না, সেটা সরকারের পক্ষে সম্ভব নয়, আপনারা এর হাফ করুন, তাহলে হয়তো সরকার দেওয়ার একটা প্রচেষ্টা করতে পারে, কারণ সরকার তাহলে কোমর ভেঙে যাবে। তার মানে সরকার যে কোমর ভেঙে যাবে টাকা দিতে গেলে, যে মানে যেই বকেয়া ডিএ, সেই ডিএ দিতে গেলে, সেটা কিন্তু একটা ফ্যাক্টর। এবং আজকের দিনে দাঁড়িয়ে কোর্ট অর্ডারের পর কিন্তু রাজ্য সরকার কিন্তু সেখানে বকেয়া ডিএ দিতেই হবে তাদেরকে, এবং সেই জায়গায় কোর্টের অর্ডার, বকেয়া ডিএ দিতেই হবে, এবং তার জন্য একটা থাকবে, এর জন্য হ্যাঁ আদালত অবমাননা থাকবে। এখনো পর্যন্ত কিন্তু কোনো সরকারি অফিসে নোটিফিকেশন জারি হয়নি, এখনো পর্যন্ত নোটিফিকেশন জারি হয়নি। সেই জায়গায় দাঁড়িয়ে নোটিফিকেশন কিন্তু জারি করতে পারেনি সরকার। আপনার সুস্মিতাদি কত টাকা দিয়ে বাকি আছে? আসবো, সময় দেবো। দেবব্রতদা, আমি কারোর সাথে কথা বলার মাঝখানে কিন্তু কথা বলি না, এটা তো কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে হচ্ছে, এখানে ডিএসপি আছে। শিষ্টাচার বজায় রাখুন, একটু শিষ্টাচার বজায় রাখুন। আপনাকে সময় দেবো, একটু সময় দিন। এবার বিষয়টা হচ্ছে ডিএটা ওনাকে দিতেই হবে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা ভান্ডারে একটা
টাকার শর্টেজ হয়েছে, অবশ্যই হয়েছে। টান এবার পড়েছে, সেই ঠিক। জায়গায় এবার সেই জায়গায় দাঁড়িয়ে সামনে আগামী দিনে ভোট, এইবার চারিদিকে দুর্নীতি সন্ত্রাস, মানে আজকে এই যে 26,000 শিক্ষক রাস্তায় শুয়ে আছে, বিভিন্ন পরিস্থিতিতে একেবারে টালমাটাল সরকারের অবস্থা, সেখানে আজকের এই লক্ষ্মীর ভান্ডার, হুম, সবুজ সাথী সাইকেল, তারপরে হচ্ছে আপনার স্টুডেন্ট ক্রেডিট কার্ডের লোন, এবং হুম, আপনার ওই কন্যাশ্রী এবং যুবশ্রী, এই কন্যাশ্রী, এইগুলো কিন্তু মানুষের কাছে কিন্তু একটা ফ্যাক্টর, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। কেন এই সামাজিক প্রকল্পগুলো, ধরুন যারা বা যাদের বাড়ি 4টে লোক, তারা তো 1,000 টাকা করে 4,000 টাকা পাচ্ছে, যার 4জন মহিলা, এবং হুম, হুম। তারা তো 4,000 টাকা পাচ্ছে। 4,000 টাকা একটা সংসারে, একটা যারা দিন আনে দিন খায় তাদের জন্য বিরাট ব্যাপার। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এই মানুষের কাছে এই এই জায়গাগুলো কিন্তু ধুয়ে মুছে যাচ্ছে, তার জন্যই কিন্তু তৃণমূল ভোট পাচ্ছে। যে বেশ। আজকে কোন জায়গায় কিন্তু দরকার, মানে কেন এখানে চুরি হচ্ছে, সন্ত্রাস হচ্ছে, দুর্নীতি হচ্ছে, তাও তৃণমূল ভোট পাচ্ছে। কিন্তু এই এই যে এই জনমুখী প্রকল্পগুলো, প্রকল্পগুলো ঠিক এটা ক্লিক একটা বড় করে ফ্যাক্টর। যাচ্ছে, একটা বেশ, বড় আসবো। ফ্যাক্টর হয়ে যাচ্ছে। বেশ, এবং বেশ। এই জনমুখী প্রকল্পগুলোকে চালু রাখার জন্য তার টাকার এখন প্রয়োজন। টাকার প্রয়োজন কোষাগারে, এবং একদম। সেখানে কোষাগারে টাকা প্রয়োজন, এবং নট অনলি দ্যাট টাকা প্রয়োজন, তিনি হয়তো লক্ষ্মীর ভান্ডার ভোটের আগে বাড়াতেও পারবেন, এরকম একটা চিন্তা ভাবনা করে রেখেছেন। সেই জায়গায় বেশ। দাঁড়িয়ে সেখানেও তো 3 টাকা বাড়াতে দেখা গেল, তিনি নীতি আয়োগের বৈঠকে গেলেন না, যেখানে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীরা মুখ্যমন্ত্রীরা তাদের ছিলেন। তাদের প্রস্তাবগুলো পেশ হুম, করলেন। হুম, হুম। যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কথা বলছিল দেবব্রত, আমি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর কংগ্রেস কথা কংগ্রেস ভেবেই বলছি। শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী গেছিল, কেরালা মুখ্যমন্ত্রীরা গেছিল। যাননি। এবার সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেস কর্ণাটকের যখন সিদ্ধরামাইয়া যান। রাজস্থানে যখন কর্ণাটকে সরকারকে, কারা শাসন করছেন? রাজস্থানের সরকারকে যখন আটকে দেবব্রতবাবু, কর্ণাটকে দিয়েছিল, কারা আসবো শাসন আপনার করছে? কাছে। রাজস্থানে যখন দেবব্রতবাবু, সময় টাকাটা দেবো আপনাকে। আটকে রাজস্থানে যখন টাকাটা আটকে দিয়েছিল, যখন কংগ্রেস সরকার ছিল, সে সময় রাজস্থানে কিন্তু চ্যালেঞ্জ করে কোর্টে গেছিল রাজ্য সরকার, এবং কোর্ট থেকে সেই বকেয়া টাকা কিন্তু আদায় করে নিয়ে বেশ, এসেছে। বেশ, বেশ, আপনারা যদি সুস্মিতাদি। সৎ উদ্দেশ্যে আসবো, থাকেন, আসবো আপনার কাছে। আপনারা কেন কোর্টে যাচ্ছেন না? এবার বেশ, বিষয়টা হচ্ছে সেই, বেশ, আসবো। এই এই নীতি আয়োগের বৈঠকে এই 1:1 বৈঠক করার জন্য মুখ্যমন্ত্রীর আদৌ উদ্দেশ্যটা কি, সেটাও কিন্তু একটা বিরাট বড় প্রশ্নবোধক চিহ্ন রাখে। তাহলে তিনি নীতি আয়োগের বৈঠকে গেলেন না কেন? তাহলে তিনি নীতি আয়োগের বৈঠক বয়কট করলেন কেন? যদিও বিজেপি মাইক বন্ধ করে দেয়, সেই ইতিহাস বিজেপির আছে, কিন্তু মাইক যদিও বা বন্ধ করে দেয়, তাতেও আমি আমার বক্তব্য রাখতে পারি। আমার মনে হয় বেশ, রাষ্ট্রীয় বেশ, সুস্মিতাদি। কাঠামো বেশ। পালিয়ে বাঁচা আসবো যায় না। আপনার কাছে আবার। আমার আমার লড়াইটা আমাকে লড়তে হবে, এটা হচ্ছে পরিষ্কার কথা। সেটা মুখ্যমন্ত্রী খুব ভালো জানেন লড়াইটা কাকে বলে। ওনাকে আমাদের কারোর লড়াই শেখাতে হবে না, কারণ উনি লড়াই করেই উঠে এসেছেন। উনি বেশ, লড়াই করা নেত্রী, এবং উনি বেশ। রাজনীতিটা সুকান্তবাবু, যথেষ্ট ভালো। যদি বলি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারে আসার পর 2014 থেকে 10 বার বৈঠক হয়েছে এই নীতি আয়োগের। তার মধ্যে মাত্র 3 বার গেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, বাকিগুলোতে যাননি। অথচ তিনি কিন্তু 1:1 বৈঠক করতে বেশ কয়েকবার গেছেন প্রধানমন্ত্রীর সঙ্গে। এইবারে যেটা আসছে সামনে বিধানসভা নির্বাচন, বকেয়া 1,75,000 কোটি টাকা দেবব্রত বাবুরা বলছেন, সেই বকেয়া মাথায় রেখেই মুখ্যমন্ত্রীকে দিল্লির দরবার। সুকান্তবাবু। না, সত্যদা, ঘটনা হচ্ছে, দেখো, নীতি আয়োগ তো একটা পলিসি ফর্মিং বডি। আমরা জানি যে প্ল্যানিং কমিশনকে ডিসলভ করে এসেছে, এবং এখানে মূলত নীতি আয়োগের যে বৈঠকে, যেখানে যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে সম্মান জানানোর জন্য যা কেন্দ্রীয় সরকার বলে, এই নিয়ে অনেক বিতর্ক রয়েছে। তার জন্য মূলত প্ল্যানিং কমিশনকে ডিসলভ করে নীতি আয়োগ আনা হয়েছে, যার ফলে কেন্দ্র রাজ্যের মধ্যে একটা কোঅপারেটিভ ফেডারালিজম, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার ভাবনা আনা যায়। সেখানে দাঁড়িয়ে রাজ্যের অনেক দাবি থাকবে, কেন্দ্র সেগুলো কতটা মানবে, কিভাবে হবে, এবং সেখানে উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প, সেগুলো কিভাবে আরো বেশি করে রাজ্যকে সহায়তা করা যায়, সেগুলো কিন্তু কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনার একটা জায়গা থাকে। এবং এখানে দেখা যাচ্ছে, যখন এখানে পর্যটন শিল্পের ওপর অত্যাধিক গুরুত্ব আরোপ করা হয়েছে নীতি আয়োগের বৈঠকে, কিন্তু সেখানে কিন্তু কোনো রকম ভাবে আমাদের প্রতিনিধিত্ব না থাকায় আমরা কিন্তু সেভাবে নিজেদের মতামতটা রাখতে পারি। এবার সমস্যা, যেখানে আমরা মতামত রাখতে পারছি না, তাহলে মানে তার প্রতিবাদটা সেখানেই করা যেতে পারে। এবার সুস্মিতা দিদি বললো এবার মাইক্রোফোন বন্ধ ছিল কি ছিল না, এটা তো নিশ্চিত তদন্তের বিষয়। কেন তদন্ত হলো না আমরা জানি না,
তবে একইভাবে আমি সহমত পোষণ করি যে আলাদাভাবে 1-to-1 বৈঠকের কি মানে কোন জায়গাটা রয়েছে। নিশ্চিত এখানে দর কষাকষির জায়গাটা আরো মানে ভালোভাবে করা যাবে কি, না হলে যেখানে নীতি আয়োগের বৈঠকে অন্যান্য মুখ্যমন্ত্রী সহ ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তারপরে হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা আছেন, তিনি যাননি কিন্তু তিনি আবার যাচ্ছেন, তার মানে এটা ভাবতে হবে যে সুস্মিতাদির কথার রেস ধরেই বলি যে তৃণমূল নেত্রী এত বোকা নয়, তিনি যথেষ্ট রাজনীতির কষ্টি পাথরে নিজেকে যাচাই করেছেন, তিনি জানেন কখন কি বলতে হয়। শুধুমাত্র আমাদের এটা ম্যাকিয়াভেলিয়ান পলিটিক্স, মানে মানুষের কাছে একটা থাকে যে তিনি হয়তো বোঝেন না অত কিছু, কিন্তু তিনি এমন সময় যাচ্ছেন, তিনি চাচ্ছেন যেন দর কষাকষি করা যায়, কারণ সিঁদুরের হয়ে তাদের যেটা পার্লামেন্টারি যে প্রতিনিধি দল তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন। এবার সেই জায়গায় দাঁড়িয়ে হয়তো কোনো যদি দর কষাকষি, আমরা তো আপনাদের হয়েই বলেছি, তাহলে আমরা কেন, এবং সবচেয়ে বড় কথা এই বকেয়াটা তো থাকার কথা নয়। যেমন যেমন গ্রামীণ সড়ক যোজনা যেটা আছে প্রধানমন্ত্রী, তারপরে আবাস যোজনার টাকা আছে, তারপরে এই জায়গাটা দাঁড়িয়ে আরেকটা বিষয় যে প্রকল্পের নাম পরিবর্তন করা, মানে এটা আমি মনে করি যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার মানে ভারত তো পুরোপুরি যুক্তরাষ্ট্র নয়, কিন্তু তাও এটা বড় ভায়োলেশন, মানে একটা প্রকল্পের নাম পরিবর্তন করে ফেলা হচ্ছে। এবং আরেকটা ঘটনা হচ্ছে ইউসি, আমি জানি না দেবব্রত বাবুরা ভালো বলবেন ইউসি কে আদৌ যদি জমা দিয়ে থাকে, আর যদি দিয়েও থাকেন। আর আরেকটা কথা, আবাস যোজনার টাকা বলা হয়েছে রাজ্য সরকার দিয়েছে, এবার কতটা দিয়েছে কি দিয়েছে, এবার এর মাধ্যমে দর কষাকষির মাধ্যমে যদি তিনি আনতে পারেন তাহলে নিশ্চিত ভালো, এটা নিয়ে কোনো নেই, কিন্তু তিনি যদি খালি হাতে ফেরেন সেটাও কিন্তু একটা প্রজেক্ট করবেন মুখ্যমন্ত্রী, যে রাজ্যকে বঞ্চনা করা হয়েছে, 26-এর নির্বাচন সবারই পাখির চোখ, তো এটা মানুষকে বোঝানো যাবে। কিন্তু উন্নয়ন নিয়ে যেটা দেখো মানে মানুষের এই যে যেগুলো আবাস যোজনা এগুলো প্রয়োজন, মানে একটা এগুলো প্রয়োজন, এবং মানুষকে বিভিন্ন সহযোগিতা মূলক বিভিন্ন, যেমন ধরো ভাতা প্রকল্প এগুলো চলছে, সবই মানলাম, লক্ষ্মীর ভান্ডার, কিন্তু এগুলো দিয়ে কিন্তু সার্বিক উন্নয়ন সম্ভব নয়। একটা অংশের প্রান্তিক মানুষের উন্নয়ন প্রয়োজন, কিন্তু ভাতা কালচার কোড অ্যান্ড কোড আমাদের কিন্তু পশ্চিমবঙ্গকে ভেনিজুয়েলা না হোক অন্তত কাছাকাছি নিয়ে যাচ্ছে। এইগুলো অন্তত বন্ধ করতে হবে। বিজেপিরও সঙ্গে সঙ্গে একইভাবে আমাদের যে প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী নিচ্ছেন, আরো বেশি করে দিল্লি নির্বাচনে আমরা দেখলাম যে আরো বেশি টাকা দেবেন, কংগ্রেসও কিন্তু একইভাবে এই প্রতিযোগিতায় সামিল হয়েছে, মানে কেউ কোথা থেকে কম নয় সত্যতা। তাহলে ভাতার রাজনীতিতে যদি প্রাধান্য পায়, এবং আজকে গতকাল তুমি তো যেটা চিন্নাস্বামী স্টেডিয়ামে হয়েছে, এগুলো তো বেকারত্বের একটা হাল, বেকারত্ব কোন জায়গায় পৌঁছে গেছে যে মানুষের এত মানে একটা হাইপকে নিয়ে তার পেছনে দৌড়ে গেল। তার মানে আমি এটা বলতে চাইছি যে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নে নীতি আয়োগের বৈঠকে মুখ্যমন্ত্রীর যাওয়া প্রয়োজন বা প্রতিনিধিকে পাঠানো প্রয়োজন, কিন্তু এটা যখন হবে না তখন মাথায় রাখতে হবে এই ভাতার রাজনীতি, একে এখান থেকে এখানে এনে জোড়াতালি করে একটা রাজ্য চলবে, এর পরে যে শিশুটা জন্ম নেবে কত টাকা দেনা নিয়েছে জন্ম নেবে, সত্যতা। ঠিক ঠিক ঠিক। দেবব্রতবাবু, ভাতার রাজনীতি খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করলেন দেবব্রতবাবু। এই মুহূর্তে ছোট একটু বাচ্চা জন্ম দেয়, তার মাথায় প্রায় 60,000 টাকার দেনা কিন্তু থেকে যাবে, সেটাই তো সুকান্ত বাবু? খুব ভালো কথা। মোটামুটি শেষ করি একটু শেষ করি তো। ভাতার রাজনীতি আমরা যে একটু পিছিয়ে যাই, যখন বামফ্রন্ট ক্ষমতায় আসে আদিত্য বিড়লা তাই কিন্তু মেরে এক কথায় বলা যায় তার যে জামা প্যান্ট খুলে জুতোর মালা পরিয়ে তাকে বাংলা থেকে তাড়ানো হয়েছিল। তারপরে কিন্তু কোনোদিন আর ঘুরে তাকায়নি আদিত্য বিড়লা গ্রুপ। এরপরে যদি দেখি টাটা সেও চলে গেছে। এই বাংলার হাল ফিডব্যাক, আপনারা তো দীর্ঘ 15 বছর প্রায় ক্ষমতায় রয়েছেন, এই ভাতার রাজনীতিতে শুধু কি ভোট পাওয়ার জন্যই আর ভাতার প্রকল্প বজায় রাখার জন্য কি মুখ্যমন্ত্রী দিল্লি দরবার? দেবব্রতবাবু দেখুন, পরপর আমি আসছি। প্রথমে যে নীতি আয়োগের বৈঠক নিয়ে অনেক অভিযোগ করা হলো, দেখুন নীতি আয়োগের একটা প্ল্যানিং কমিশন, এখানে অর্থনৈতিক বরাদ্দ করার কোনো ক্ষমতা নীতি আয়োগের নেই। একদম স্পেসিফিক ভাবে বলে দিলাম, এটা নীতি আয়োগ কোনো অর্থনৈতিক বরাদ্দ ঘোষণা করতে পারেন। তাই এখানে কোন রাজ্য গেল আমরা দেখতে পেয়েছি, ডবল ইঞ্জিন সরকারের মুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন, আর কংগ্রেস সরকারেও মুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন, বামেদেরও মুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন।
আর তাহলে এই মমতা বৈঠকটা কেন বন্দ্যোপাধ্যায়, আপনাদের কাছে তাহলে হ্যাঁ জানতে বলছি চাইবো বলছি বৈঠকটা, হ্যাঁ বলুন। দেখুন, এখন নরেন্দ্র মোদী তার ভালোবাসার মুখ্যমন্ত্রীদের নিয়ে বৈঠক করবে, চা চক্কর করবে, তাতে অসুবিধা কি তাহলে আছে? তো নরেন্দ্র সবাইকে তো মোদী ডেকেছিল, কখন, না 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 না, সে তো ডাক, প্রত্যেক দেখুন রাজ্যের মুখ্যমন্ত্রীদেরই তো যেখানে ডাকা হয়েছিল। যেখানে আরে সে তো ছিলেন না, সর্বদলীয় বৈঠকে, ছিলেন না, না না যদি বলি কেরলের রাজ্যপাল ছিলেন না, কেরলের মুখ্যমন্ত্রী ছিলেন না, হ্যাঁ পিনারাই বিজয়ন ছিলেন না, আপনার হ্যাঁ তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী ছিলেন না, আর আপনাদের আহ, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন না। হ্যাঁ শুনুন, আর এও অনুপস্থিত ছিলেন, আমাদের পার্শ্ববর্তী রাজ্য বিহারের মুখ্যমন্ত্রী অনুপস্থিত ছিলেন। নীতিশ কুমার ছিলেন আর তো, একটা জিনিস, বৈঠকে ছিলেন, হ্যাঁ না, বেরিয়ে গেছে, মাঝখানে বেরিয়েছেন, হ্যাঁ বেরিয়ে গেছে, সেটা ছিলেন, কি, হ্যাঁ বৈঠকে ছিলেন। কি ইকুয়েশন ওনার ছিল সেটা জানি না। এই যে বারে বারে আপনারা অভিযোগ করেন না, সুস্মিতাদি বলে খুব ভালো লাগছিল, যতটুকু মানে সময় বললেন, মানে মমতা বন্দ্যোপাধ্যায়কেই আক্রমণ করলেন, কিন্তু তিনি এটা ভুলে গেলেন যে কয়েকদিন আগে গুজরাটেই দুজন মন্ত্রীপুত্র তিনি অ্যারেস্ট হয়েছেন, 71 কোটি টাকা আপনার ওই 100 দিনের প্রকল্পে চুরি করেছেন। ঠিক আছে, সেটা উনি আপনার সুস্মিতাদি কি মনে হলো যে আমি ভুলে, যতক্ষণ বললাম ততক্ষণ মুখ্যমন্ত্রীকে অ্যাটাক না না করেই বললাম? না আমি এই না না, আপনাকে তো সরকারটার ভালো দিকটাকে তুলে ধরলাম না, না শুধু না না, ভালো মুখ্যমন্ত্রীকে কোথায় attack-ই কোথায় করলাম। দেখলেন? ভালো আপনারা তো একটা সময় তো দান ভিক্ষা যেইটা ভিখিরি এইসব বলতেন, তো এখন তো শুনে যেইটা ভালো লাগছে এই প্রকল্পগুলোকে আপনারা দেবব্রতবাবু, endorse আমাদের করছেন, আজকের মানুষের টপিক কাছে কি যাচ্ছে। এইটা ছিল? না না না, আমার এনারা, আপনি না না টপিকটা, নিশ্চয়ই ছিল না। হ্যাঁ, এই যে বলে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে বলেছে আমরা ইউসি আমরা দিয়েছি, তারপরে যে 2000 সমালোচনা নিতে শিখুন, নিশ্চয়ই সমালোচনা করবেন, তো সমালোচনা কেন সমালোচনা করবেন নিতে না? শিখুন। দেখুন, দীর্ঘ দীর্ঘ 50 বছর ধরে তো কংগ্রেস তো দেখলো না বিধানসভার ভেতর, এই রাইটার্স এর ভেতরটা কেমন দেখতে, নবান্নর ভেতরটা কেমন, আর 50 আপনারাও তো ক্ষমতায় ছিলেন, এইসব প্রকল্পগুলো কেন চালু করেননি? চালু করলে তো আপনার ছাড়তে আপনারা তো হতো। বাংলার বাইরে কোনো রাজ্যে গিয়ে এখন নিজেদের অস্তিত্বই রাখতে পারলেন না, আরে পুরো একদম বান্ডিল হয়ে চলে আপনি আসছে। কিন্তু বাংলায় আপনি আপনারা কিন্তু সারা লাইন থেকে সরে ভারতবর্ষে যাচ্ছেন জাতীয় বারবার করে। কংগ্রেস আরে 60 বছর বাংলায় তো রাজত্ব কংগ্রেসের করেছে, অস্তিত্ব আপনি নেই, তো এখন তো কংগ্রেসের বিজেপি সাথে কার্ড তৃণমূলের হয়ে তুলনা করছেন। পকেটে ঢুকে পড়েছে। তৃণমূলের জন্মই তো কংগ্রেসের জোট থেকে, আবার বড় বড় আরে কথা বলছেন। আরে দেবব্রতবাবু, আরে 2011 শুনুন, কিন্তু কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে কিন্তু আপনাদের সাফল্য। কংগ্রেসের হাত ধরে 2009 আপনারা লোকসভা ক্ষমতায় নির্বাচন বসেছেন। সেটা কিন্তু কংগ্রেসের আবার সঙ্গে জোট কথা বেঁধে। বলছেন না, 2009 লোকসভায় কংগ্রেসের সাথে মমতা জোট করে বন্দ্যোপাধ্যায়কে 1 এটা থেকে এটাও 19 সুস্মিতাদিকে এসেছেন। বলতে, এটা সুস্মিতাদিকে বলতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস কেন বহিষ্কার করেছিল, এটাও বলতে, উত্তরটা দিতে হবে ওনাকে। সেই উত্তর ওনার কাছে আছে। এখন তো দেখুন আছে শূন্য আছে হয়ে যাবেন আছে অনেক। আছে, এইটা আচ্ছা, সেটা আচ্ছা, বলার জায়গা না, এইটা সেটা নিশ্চয়ই বলার জায়গা না, বলতে আজকের পারবেন না। টপিকটা অন্য ভিন্ন। দেখুন বারবার বলছি, এই যে বললে সারা ভারত জুড়ে আপনারা দেখবেন বিভিন্ন রাজ্য, এই যেমন গুজরাট দেখালাম আমরা, সব থেকে ভুয়ো জব কার্ড উত্তরপ্রদেশে দেখা গেছে, সেখানে তাদের কিন্তু টাকা পয়সা কিন্তু আটকে নেই, কিন্তু আটকে রেখেছে কত পশ্চিমবঙ্গের টাকা। এটা তো বৈমাতৃক সুলভ আচরণ বোঝাই যাচ্ছে। আর দেবব্রত, গান্ধী নীতি তাহলে ছেড়ে আসুন। না না, গান্ধী আদালত রয়েছে একটা তো, দেখুন, আদালত আছে তো। একটা রাজ্যের মুখ্যমন্ত্রী দেখুন, মাননীয় নরেন্দ্র মোদী দেখুন, যে কয়েকদিন আগে এসেছিলেন, সেখানে এসে বিভিন্ন অভিযোগ করেছিল, মমতা ব্যানার্জি পাল্টা তো বলেছেন যদি কোনো অসুবিধা থাকে আপনি সামনাসামনি বসুন, দরকার পড়ে সত্যজিৎ মাঝখানে সঞ্চালক হয়ে বসুন না, অসুবিধা কোথায়, যে ইচ্ছে বসবে। মমতা ব্যানার্জি সব প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত আছে, দরকার পড়ে এত অভিযোগ। না না না, মমতা ব্যানার্জি সরাসরি বলেছে যে নিশ্চয়ই উত্তর, উনি তো আসবেন না, উনি জানেন, উনি সাংবাদিক কেন সত্যজিতের মুখোমুখি বসতেও ভয় পান। আমার প্রশ্ন আপনার কাছে একটাই, যে তাহলে আপনারা আদালতেই যাচ্ছেন না কেন? শুধুমাত্র প্রেস কনফারেন্স করে বা নিশ্চয়ই যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়াতে যাচ্ছে না। এই অভিযোগ কিন্তু আজকে থেকে নয় দেবব্রতবাবু, 2020 করোনা অতিমারির সময়, আমফানের সময় থেকে কিন্তু আপনারা এই অভিযোগটা করছেন। একদম, তখন থেকে কিন্তু অ্যামাউন্টটা বাড়ছে, আছে 1,75,000 কোটি টাকায় পৌঁছে, এরপরে হয়তো এই যে আবার সেটা বারে বেড়ে যাবে। কয়েকটা অভিযোগ পেলাম না, এই যে রাজ্য পিছিয়ে পড়ছে, ভেনেজুয়েলা হয়ে যাবে, অমুক তমুক, তাদের জেনে রাখা দরকার রাজ্যের জিএসডিপিটা, দেশের জিএসডিপিতে কতটা মানে নির্ভর করে রাজ্যের উপর। দেখুন আমাদের রাজ্য তো বিমারু রাজ্য না, 4টে যে বিমারু রাজ্য আছে তাদের উন্নয়নের কথা নিয়ে ভাবুন, যে 4টে বিমারু রাজ্য, 4টেই তো আপনাদের নিশ্চয়ই বিমারু রাজ্য সম্বন্ধে ধারণা। পশ্চিমবাংলা নিয়ে তো ভাববো না না, পশ্চিমবঙ্গ বিমারু রাজ্য নয়, সেই বিমারু রাজ্যগুলোতে বিজেপির সরকার রয়েছে, ডবল ইঞ্জিন সরকার, তাদের উন্নয়ন নিয়ে একটু ভাবুন না। পশ্চিমবঙ্গের যে জিএসডিপি রয়েছে ভারতবর্ষের মধ্যে পরপর 3টে যদি দেখেন তার মধ্যে রয়েছে, তাকে ওই জন্য চিন্তা করতে হবে না। রাজ্যের অর্থনীতি নিয়ে খুব একটা চাপ নেওয়ার দরকার নেই, শুধু পাওনা গন্ডা টাকা পয়সাগুলো একটু দিয়ে দিন, ঠিকঠাক যেগুলো পাওনা, আপনাদের তো এক্সট্রা অতিরিক্ত কিছু দিতে বলা হচ্ছে না, তো বৈমাতৃক সুলভ আচরণটা করবেন না। আর মানুষ তো জবাব দিচ্ছে, চিন্তা করবেন না, একটু এনার্জি জমা করে রাখুন, 2026 তো সামনে আসছে, এত এনার্জি লস করছেন কেন? আরো তো 5 বছর গালাগালি দিতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, দিয়ে থাকুন।
এখন দান ভিক্ষা এখন তো ভালো হয়ে গেছে, প্রকল্প হয়ে গেছে। দুদিন আগে ভিখিরি বলতেন, এখন বলছেন ঠিক আছে ওই প্রকল্পগুলো অন্য রাজ্যে গিয়ে আপনারা ইমপ্লিমেন্ট করেন। এখন তো বলে লাভ নেই। আর সারা ভারতবর্ষে যে যে দোকানগুলো বিজেপি খুলেছে সেই দোকানগুলো দেখা যাচ্ছে তো কি কি প্রোডাক্ট দিচ্ছে, কি প্রোডাক্ট মানুষ পাচ্ছে, কতটা মানুষের কাছে পৌঁছচ্ছে, কি বেশ পেশ। বেশ এখন দিল্লিতে বেশ দিল্লির বেশ মানুষ তো বুঝতে পারছে কি বেশ বেশ পাচ্ছি আমরা। আগামী দিনে বেশ অবশ্যই জবাব পাবেন 26-এ। কেন অমলেন্দুবাবু, দুঃখ করছেন? বেশ অমলেন্দুবাবু, শুনলেন দেবব্রতবাবুর বক্তব্য। আদালতে প্রক্রিয়া ওনারা বা সরকারি যে প্রক্রিয়া যুক্তরাষ্ট্র সেই পথেও যাবেন না, কি না বলবেন? ওনারা তো সবসময় গায়ের জোরই, তৃণমূল সরকার আসার পর থেকে ওদের কাউকে কোনো কারোর কাছে জবাবদিহি দেব না, বলপূর্বক সমস্ত কিছু আদায় করব। এই যে মানুষের কাছে দেবো। বলপূর্বক আদায় করার মানসিকতা, আবার সময় দেবো, সময় এটা দেবো তাদের দেবব্রতবাবু। এটা তাদের রাজনৈতিক নীতির মধ্যে চলে এসেছে যে বলপূর্বক সমস্ত কিছু আদায় করব, আর আদায় করতে না পারলে সেটাকে মানুষকে ভুল বোঝাবো। এটা সমস্ত ক্ষেত্রে, এটা প্রশাসনিক ক্ষেত্র হোক, শিক্ষাক্ষেত্র হোক, স্বাস্থ্যক্ষেত্র হোক, বা ফেডারেল স্ট্রাকচারে কেন্দ্র রাজ্যের সম্পর্কের ক্ষেত্র হোক, সমস্ত ক্ষেত্রে ওনাদের একই কথা। আজকে আপনারা জানেন আজ থেকে 5 দিন আগেই মুখ্যমন্ত্রী কি করেছিলেন, অমিত শাহজি আসার পরে অমিত শাহজি তার বক্তব্যের বিরোধিতা করিয়েছেন তার দপ্তরের ক্যাবিনেটের মন্ত্রী শশী পাঁজাকে দিয়ে। প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসার পরে সেনাবাহিনীর যে অপারেশন সিঁদুরকে নিয়ে তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীকে আক্রমণ করেছেন, যেখানে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সেনাবাহিনীর পরাক্রম নিয়ে সন্দেহ প্রকাশ করেন, যেখানে যে মুখ্যমন্ত্রী বিভিন্নভাবে রাজনৈতিক ফায়দা তোলার জন্য সেনাবাহিনীকেও আঙুল তুলতে পিছপা হন না, সেই মুখ্যমন্ত্রীর মানে অভিসন্ধি নিয়ে সাধারণ মানুষের আর কোনো প্রশ্ন থাকতে পারে না। সবাই জেনে গেছে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কতটা নিচে নামতে পারেন। আজকে এইসব ড্যামেজ কন্ট্রোলের জন্য তিনি জানেন আমি যেসব কাজ করে ফেলেছি, বা বিগত এই কয়েকদিন আগে প্রধানমন্ত্রী আলিপুরদুয়ারে যে প্রকল্পের শিলান্যাস করতে এসেছিলেন, তো সেখানে তারপরে যে জনসভায় বক্তব্য রেখেছেন, তারপরে তার বক্তব্যের প্রত্যুত্তর দিতে গিয়ে মুখ্যমন্ত্রী তাকে যে বিভিন্ন অ্যাঙ্গেলে আক্রমণ করেছেন এবং সেটা যে ভুল করে ফেলেছেন, এটা সাধারণ মানুষ বুঝতে পেরেছেন। মুখ্যমন্ত্রী কিছুদিন পরে অনুধাবন করেছেন, যার জন্য আজকে কি করতে যাচ্ছেন তিনি সেটা তো দেবুদাকেও চিঠি লিখে জানাননি বা আমাদেরকেও জানাননি। তিনি নিজে নিঃসন্দেহে অনুশোচনা করছেন, এবং এই যে থেকে সমস্ত বিষয়ে অর্থনৈতিকভাবে পশ্চিমবঙ্গ দেউলিয়া হয়েছে, এগুলো তিনি আজকে যাচ্ছেন প্রধানমন্ত্রীর কাছে ড্যামেজ কন্ট্রোলের জন্য। এটা সবাই বুঝতে পারছি আমরা, ড্যামেজ কন্ট্রোলের জন্য। তা না হলে তিনি যখন নীতি আয়োগের বৈঠক হয় সেখানে না গিয়ে একা একা গিয়ে কেন প্রধানমন্ত্রীর কাছে অনুনয় বিনয় করছেন, যাতে অন্য কেউ জানতে না পারে তিনি কি বলতে চাইছেন। এটাই তো সবাই বলতে চাইছেন। তো আমরাও তো সেই কোশ্চেন করছি, যখন পাবলিক বৈঠকে ডাকা হয়, যখন নীতি আয়োগের বৈঠকে ডাকা হয়, সমস্ত মুখ্যমন্ত্রীরা উপস্থিত থাকেন, সেখানে তিনি যেতে পারেন না। যখন অন্য সমস্ত রাজ্যের ডিএমদের সাথে পিএম এর মিটিং হয়, সেখানে পশ্চিমবঙ্গের ডিএমদেরকে তিনি স্টপ করিয়ে দেন, আটকে দেন, আর নিজে আলাদা করে বৈঠক করার জন্য তিনি কি দেখাতে চাইছেন? তিনি সাধারণ মানুষকে দেখাতে চাইছেন যে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর থেকে এক্সট্রা কিছু ফেসিলিটি তাকে দেওয়া হয় কেন্দ্রে। তাহলে এইরকম বেশ কিছু বেশ একটা দেখাতে চাইছেন, এইরকম বেশ কিছু দেখাতে চাইছেন বলে তিনি আজকে এই ঘুরপন্থা, মানে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার এবং তার সুপ্রিমো কখনো তিনি সোজা পথে চলেন না, সব সময় বাঁকা পথে হাঁটতে ভালোবাসেন এবং মানুষকে বিভ্রান্ত করতে ভালোবাসেন। তার আরেকটা উদাহরণ হচ্ছে এই নীতি আয়োগের বৈঠককে স্কিপ করে প্রধানমন্ত্রীর কাছে আলাদাভাবে সময় চাওয়া। বেশ বেশ সুস্মিতা দি, খুব ছোট্ট করে জানতে চাইবো, এই যে দেবব্রতবাবুরা যে ভাতার উপর এতটা ভরসা করছে, তো রীতিমতো বলা যায় বাংলার অর্থনীতিতে একটা বিরাট প্রভাব ফেলছেই, এমনকি তার ফলেও বেকারত্বের সমস্যাও কিন্তু তৈরি হচ্ছে। কারণ কোনো ইন্ডাস্ট্রি নেই, সরকারি চাকরি তো ঘোষণা করবেই না, ভাতার উপরেই চলছে, ভোটটা আসছে। তো এর কি বদল কি কোনো মতে সম্ভব না? সরকার থেকে তো একটা সঠিক পদক্ষেপের তো খুব প্রয়োজন, সেরকম কি পরামর্শদাতাও কি নেই? ভাতা ভিক্ষার উপর এত নির্ভরশীল কেন দলটি বা সরকার? প্রথম অমলেন্দুদাকে বলি, অমলেন্দুদা মুখ্যমন্ত্রী যখন গেছেন আপনাদের কাউকে চিঠি লিখে যাননি, দেবব্রত তার দেবুদাকেও চিঠি লিখে যায়নি। কিন্তু ওই আপনারা তো একটা জিনিস বুঝতে পারছেন, অনেকবার তো অনেক রকম সেটিং হচ্ছে। আপনাদের এই যে বিজেমূল তত্ত্ব নিয়ে আমরা বারংবার বলি, সেই বিজেমূল তত্ত্বের জন্য 1:1 মিটিং এ গেছে, ঠিক আছে, এটা ছেড়ে দিন, ওইটা নিয়ে ভেবে লাভ নেই। এবার আপনি যে প্রশ্নটা করলেন আমি সেই কথাটা বলি।
সেটা হচ্ছে যে দেখুন বর্তমানে বাংলার অর্থনৈতিক এবং সামাজিক এবং আর্থসামাজিক হুম 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 পরিস্থিতি যেই জায়গায় এসে দাঁড়িয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এবং সরকারি সরকারি যদি হায়ারার্কিটাকে আপনি দেখেন একদম নিচুতলা থেকে একদম উপরতলা পর্যন্ত এই হায়ারার্কি অনুযায়ী যদি দেখেন পুরো জায়গাগুলোতে সরকারি এই কর্মচারীরা এবং টোটাল এই প্রশাসন মিলে একটা মানে করাপশনের একটা মারাত্মক ভাবে একটা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে। হুম এই হুম ইনফ্রাস্ট্রাকচারটাকে ভেঙে নতুন করে সেখানে কোনো এই 26-এর আগে এমনি আবার করোনা আসছে, এমনি হুম কোভিড এর সম্মুখীন হতে হচ্ছে আবার সব মানুষকে। এবার সেই জায়গায় দাঁড়িয়ে এইটুকু টাইমের মধ্যে আমার মনে হয় না ওই ভাতার বাইরে বেরিয়ে নতুন কিছু কোনো কিছু সরকার বাংলার মানুষের জন্য করতে পারবে, কারণ এটা ঠিকঠাক। সম্ভব না। আর এই ইনফ্রাস্ট্রাকচারে যদি করতে হয় তাহলে সেটা দাঁড়াবে না, সেটা ভেঙে তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে। সুতরাং সেই বেশ জায়গায় বেশ দাঁড়িয়ে কোনো সুকান্তবাবু, শিল্পপতিরাও বেশ বিনিয়োগ বেশ করতে চাইছে। খুব ছোট করে জানতে চাইবো, সুস্মিতাদি বললেন এই যে সেটিং বিজে মূল, সুকান্তবাবু খুব ছোট্ট করে, দেখো এটা তো খুব মানে ছোট্ট করে। দিনের আলো মতো পরিষ্কার কি পরিষ্কার না, বা সুস্মিতাদি বললো বা আমি বললেই পরিবর্তন হবে না, এটা ঘটনা। কারণ আমরা যদি একদিকে যুদ্ধ করি, মানে হয়েছে আমরা রাজ্যে যুদ্ধ করব এবং কেন্দ্রে গিয়ে আমরা আবার সক্ষতা দেখাবো, এতে কিন্তু সমস্যাটা সব দলেরই, এবং সুস্মিতাদির দলেরও একই সমস্যা রয়েছে। হুম কিন্তু আমি হুম একটা ঘটনা বলতে চাই, যেহেতু সুস্মিতাদিরা এখন ক্ষমতায় নেই, সুতরাং এই বিষয়ে আসতে চাইছি না, কিন্তু আমি যেটা বলতে চাইছি যে নীতি আয়োগ একটু আগেই বললেন যে যে নীতি আয়োগ হচ্ছে একটা থিঙ্ক ট্যাঙ্ক, ঠিকই থিঙ্ক হুম ট্যাঙ্ক, কিন্তু এই থিঙ্ক ট্যাঙ্কটা কিন্তু পলিসি ফরমেশন করে। এবং আমি বারবার বলছি কোঅপারেটিভ ফেডারালিজম, সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থা, জওহরলাল নেহেরু থেকে সকলে এর গুরুত্ব বুঝেছিলেন, রাজীব গান্ধী বুঝেছিলেন, পিভি নরসিংহ রাও বুঝেছিলেন। সুতরাং এটা কিন্তু তো দারুণ একটা উদ্যোগ, যেখানে কেন্দ্রশাসিত অঞ্চল সহ বিভিন্ন অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রী সহ আঞ্চলিক পরিষদ একটা থাকে, আরেকটা থাকে পরিচালনা পরিষদ। তা এর কিন্তু থাকে যে মানবিক উন্নয়ন ক্রম অনুসারে হবে, এবং তার সঙ্গে টেকসই উন্নয়ন এবং শিল্প এবং প্রযুক্তিগত উন্নয়নে রাজ্যকে কেন্দ্রের সঙ্গে সমান্তরালভাবে এগিয়ে নিয়ে যাওয়া। হুম সুতরাং হুম এটা ভুল কথা যে এখানে কোনো জাস্ট চা চক্র, কারণ নীতি আয়োগ যতই বলা হোক না কেন এটা একটা পলিসি থিঙ্ক ট্যাঙ্ক, সেখানে যেটা আগে ছিল যোজনা কমিশনের বৈঠক, আগে নাম নাও ছিল। যেতে পারে না, প্ল্যানিং কমিশন, প্ল্যানিং কমিশন। আর্থিক বরাদ্দের কি কোনো ক্ষমতা আছে? হুম না, আমি আবারও বলছি নীতি আয়োগের যেখানে আসবো কি আসবো কোনো আপনার কাছে ক্ষমতা আছে? আসবো। আর্থিক দিক দিয়ে মানে আপনারা চাইছেন যে সব টাকা পয়সা যেগুলো আপনারা ঘাটতি করেছেন, কারণ আপনারা তো নিশ্চিতভাবে আপনাদের ইউসি জমার ব্যাপার রয়েছে, আপনারা কোন খাতে কত টাকা জমা দিতে পেরেছেন, কত টাকা খরচ করতে পেরেছেন, সেগুলোর কিন্তু হিসেব আপনাদেরও দিতে হবে। সেগুলো ছাড়া অবশ্যই। যদি এটা তো মানে দেবো তো না, কিন্তু আমি অবশ্যই, যেটা বলতে অবশ্যই। চাইছি, আমি বলতে চাইছি যে রাজ্যের যাওয়াটা কোনো অংশে ভুল নয়, যেতেই পারেন তিনি, কিন্তু আমার বিষয়টা অন্য জায়গায়, যে কোথাও গিয়ে বিজেপি এবং তৃণমূল এই দুটোকে আমরা দেখি রাজ্যে, এটা নিশ্চিত রাজ্যে এক ধরনের নীতি, কেন্দ্রে আলাদা নীতি, আর তিনি তো প্রধানমন্ত্রী, সকলের প্রধানমন্ত্রী, আমি মেনে নিলাম, কিন্তু কোথাও গিয়ে কি এর মাধ্যমে রাজ্যের শিল্পের উন্নয়ন আসবে, যেটা সত্যদা প্রশ্ন করেছিল, শিল্পের জোয়ার আসবে, যেটা প্রয়োজন, যেটা আজ পর্যন্ত আমরা কিন্তু যত কিছু দেখেছি, যেমন আজকে বিশ্ব বাণিজ্য সম্মেলন, অনেক কিছু দেখেছি, ইনফোসিস দেখেছি, ঠিক অনেক বেশি ঠিক। করে ইয়ে করছে, কিন্তু যতটা সার্বিক উন্নয়ন বলা যায় সেটা কিন্তু হচ্ছে না বেশ বেশ দেবব্রতদা। সুকান্তবাবু, সুতরাং আমরা আমরা একদম শেষ ভাতার মুহূর্তে চলে এসেছি। দুর্নীতিকে আপনি এখন সমর্থন হ্যাঁ, করছেন, কিন্তু ভবিষ্যৎ প্রজন্ম অন্ধকারে ডুবে যাচ্ছে। বেশ এই একদম শেষ সার্বিক শেষ মুহূর্তে উন্নয়ন, আসবো দেবব্রতবাবু, প্রশাসন, একদম অনেক কিছু। শেষ মুহূর্তে চলে এসেছি আমরা। প্রত্যেকে 1 মিনিট করে সময় দেওয়া হবে। দেবব্রতবাবু আপনার সময় শুরু, বলুন। দেখুন, আর্থিক উন্নয়ন, প্রশাসনিক অবস্থা, অনেক কিছু সুস্মিতাদি বললেন। এই কিছু নেই, 24 ঘন্টা আগেই আমরা তো দেখতে পেলাম ওনাদের শাসিত রাজ্যে কি কাণ্ডটা করলো
নিরাপরাধ 11 জন মানুষ কিভাবে প্রাণ দিল, তারা আবার এইসব কথা বলে, তাদের মুখে তো এইসব মানায় না। তারা তো দেখতে পাচ্ছে তারা কি করছে। এখানে KKR তো 3বার জিতেছিল, এখানেও তো মিছিল হয়েছিল, এখানেও তো হয়েছিল। এখানে তো কিছুদিন আগেও দেখুন একটা ডার্বি বাতিল করতে হয়েছিল এই সময়। তারা এই সুস্মিতাদিরাই একদম প্রাণ অস্তাগত হয়ে গেছিল, কেন ডার্বি করা গেল না, কেন? আরে মমতা বন্দ্যোপাধ্যায়কে মোকাবিলা করা অত সহজ নয়। মমতা বন্দ্যোপাধ্যায় দূরদৃষ্টি, উনি যে রাজনীতি করেন আগামী দিনে দৃষ্টান্ত। আপনারা দেখবেন সারা ভারতবর্ষের এমনি কি একটা রাজনৈতিক দল গঠন করে CPM এর মতো 34 বছরের জগদ্দল পাথরকে সরিয়ে এনে এগিয়ে এসছেন। মমতা ব্যানার্জির পাশে থাকুন, উন্নয়ন উপভোগ করুন। মমতা ব্যানার্জি যে কাজগুলো করছে, আর দরকারে বিজেপি যে দেশ বিরোধী কাজগুলো করছে, যে ভ্রষ্টাচারের রাজনীতি করে, তার প্রতিবাদটা করুন। তার প্রতিবাদটা আপনারা করতে পারছেন না। দেখুন দিল্লিতে আমরা একমাত্র দল যারা মমতা ব্যানার্জি তৃণমূল কংগ্রেস, তারা তো নরেন্দ্র মোদীর যে ভ্রান্ত নীতির বিরুদ্ধে লড়াই করছেন, যে দেশ বিরোধী কাজগুলো করছেন তার বিরুদ্ধে লড়াই করছেন, যে ধর্মের নামে যে হানাহানি করছেন তার বিরুদ্ধে কথা বলছেন। বেশ বেশ সুস্মিতা দি, এই রাজনীতির পক্ষে কথা বলুন। দেবব্রতবাবুর পুরোপুরি প্রশ্ন ছিল, কিন্তু তীর ছিল আপনার দিকেই। সুস্মিতা দি, হ্যাঁ 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 হ্যাঁ, বলুন। এখন তৃণমূলের একটাই কাজ, সবচেয়ে বড় আক্রমণ হচ্ছে কংগ্রেস। এবার যাই হোক, এবার কথা বলি। আজকে চেন্নাস্বামী স্টেডিয়ামে যেটা কালকে হয়েছে, সেটার জন্য কিন্তু আমাদের সরকার, সিদ্ধারামাইয়া কিন্তু আজকে মানুষের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন যে আমাদের প্রশাসনিক কোনো দুর্বলতার জন্যই আজকে এই ঘটনা ঘটেছে। আসলে বেসিক ঘটনাটা হচ্ছে মানুষের উন্মাদনা। সেখানে 35,000 লোকের স্থান, সেখানে ঢুকে গেছে 2-3 লাখ লোক। এবার সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখেছি পানিহাটিতে দই চিড়ার মেলাতেও পদপিষ্ট হয়। তা সুতরাং আপনি রাজ্য নিয়ে যে বড়াই করছেন, একটু দেখুন রাজ্যের পরিস্থিতি। তা সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন আমরা দেখি যে আজকে কুম্ভ মেলাতে পদপিষ্ট হচ্ছে, সেখানে বিজেপি আজকে সমালোচনা করছে। সব জায়গায় ঘটে, কোনো ঘটনাই বিরল না, সব ঘটনাই সব জায়গায় ঘটে, এবং সেখানকে স্বীকার করে নিতে হয় অন্যায়টাকে, দোষটাকে স্বীকার করে নিতে হয়। আমরা জানি যে আমাদের কোনো খামতি থাকলে আমরা স্বীকার করতে জানি, আর একটু স্বীকার করতে তো শিখুন মশাই। বেশ ধন্যবাদ সুস্মিতা দি। অমলেন্দু বাবু, সব তীর দেবব্রত বাবুর অভিযোগ কিন্তু আপনাদের বিরুদ্ধে থাকা উচিত ছিল, কিন্তু বেশিরভাগটা ছিল সুস্মিতা দির দিকে। 1 মিনিট সময় আপনার জন্য, বলুন। মুখ্যমন্ত্রীর এই যে দিল্লির দরবারে যাওয়ার জন্য আবেদন করা, এটা তো বাস্তব। ভারতীয় জনতা পার্টি প্রথম দিন থেকে বলে আসছে যে কেন্দ্রের সাহায্য ছাড়া পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন কখনোই সম্ভব নয়। তার জন্য কেন্দ্র সমস্ত দিক থেকে পশ্চিমবঙ্গকে অর্থনৈতিকভাবে আগেও সাহায্য করেছে, আগামী দিনেও করবে। এবং আমাদের সেই জন্য রাজনৈতিক আমাদের যারা নেতারা আছেন তারা বারবারই বলে আসেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছে যে ডবল ইঞ্জিনের সরকার পশ্চিমবঙ্গে দরকার। সেটা আজকে, আরে নিয়মটা তো জাননি কেন আপনি? থামেন না, আপনার সময় আপনি বলবেন। আজকে নীতি আয়োগের বৈঠকে গিয়ে এখানে আগামী দিনের কি পরিকল্পনা সেটা তিনি স্কিপ করেছেন, কিন্তু বাধ্য হয়ে আগামী দিনে যে সরকারি কর্মচারীদের ডিএ থেকে শুরু করে শিক্ষকদের বেতন থেকে শুরু করে সামাজিক প্রকল্পের কোথাও টাকা দিতে গিয়ে তিনি আজকে তার কোষাগার যে খালি হয়ে গেছে, তিনি আর পারবেন না। তার জন্য আবেদন করতে তাকে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হতে হচ্ছে। এটা বিজেপি আগে থেকে বলে আসছিল, সেটা তিনি যাচ্ছেন, আমাদের ভালো লাগছে। এটাই হওয়া উচিত, প্রধানমন্ত্রীর কাছে যাওয়া উচিত, তিনি যাচ্ছেন। অসংখ্য ধন্যবাদ। আমরা একদম শেষ মুহূর্তে সুকান্ত বাবুকে জানতে চাইবো। সুকান্ত বাবু জানে না, আনইন্টারাপ্টেড পর্বতেও তিনি কথা বলেন। আপনার কত টাকা দিয়ে বাকি আছে সুস্মিতা দি? 1 মিনিট সময় দেবব্রত, সুকান্ত বাবু আপনার জন্য, বলুন। সুকান্ত বাবু, প্রথম তো দেবব্রত বাবু স্ট্যাম্পেডে চলে গেলেন, কেন গেলেন আমি জানি না, কিন্তু আজকের বিষয় ওখানে নয়। ওখানে তো আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গের আমরা জানি, এবং যেটা গতকাল হয়েছে ওটা অত্যন্ত ভয়ানক, কিন্তু না হলেই হতো। কিন্তু আজকে যেটা মানে আমি বলতে পারি যে ডিএর একটা বড় জায়গা রয়েছে, ডিএ দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে, না হলে কিন্তু কন্টেম্পট অফ কোর্ট হবেন। এবং দ্বিতীয় কথা, এতগুলো চাকরি দিতে হবে, সেখানেও অনেক রকম সমস্যা রয়েছে এখানে। এই কারণে বিভিন্ন প্রকল্প নিয়ে তিনি নাজেহাল। তিনি জানেন যে এই প্রকল্প এবং ভাতাগুলো তৃণমূল কংগ্রেসকে টিকিয়ে রেখেছে, এটা নিয়ে সন্দেহ নেই। সুতরাং সেই জায়গাতে তিনি চান যে কিছু অর্থ এসে অ্যাটলিস্ট যেন আবার শুরু করতে পারেন, কারণ এখন
পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি রেভিনিউ আসে মদ থেকে, আর দ্বিতীয় আসে বাইক। বাইক দেখবেন আপনারা, ট্রাফিক পুলিশে মানে যতটা না সাধারণ মানুষকে সুবিধা করছে তার থেকে উৎপাত করছে, ওখান থেকেও প্রচুর পরিমাণ রেভিনিউ। মানে আমরা কোথায় গিয়ে পৌঁছে গেছি, পশ্চিমবঙ্গের আর্থিক উন্নয়ন। দেবব্রতদা কোথা থেকে বলছেন আমি জানি না, কোন তথ্য দিয়ে বলছেন, যদি তথ্যগুলো সত্যি হয় আমি খুশি হব, আমি খুশি হব দেবব্রতদা, এবং প্যানেলে যারা যারা আছে সকলে খুব খুশি হবে। কিন্তু আপনারা এই গুগল দুটো করে নিন জায়গা না, ছাড়া আর GSDT কোথা দেখে থেকেও নিন। রাজস্ব কিন্তু আর আসছে না। মানে মদ বেশ, থেকে বেশ। আপনারা একদম 1 নম্বরে, আপনার ওয়ার্ল্ড কাপ জিতে সেটা খুব গেছেন। বেশ। খুব কি অপরাধে? অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে না, ভালো আসার জন্য তো। আপনাদের প্রত্যেকেই অসংখ্য ধন্যবাদ। যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তা হচ্ছে মুখ্যমন্ত্রী নীতি আয়োগের বৈঠকে যাচ্ছেন প্রধানমন্ত্রীর সঙ্গে 1:2 বৈঠকে। দাবি তুলছেন 1,75,000 কোটি টাকা। তৃণমূল সরকার সত্যিই কি বকেয়া রয়েছে নাকি শুধুমাত্র রাজনীতিকরণ? কারণ সরকারি তেমন কোনো ব্যবস্থাই হচ্ছে না, বা সরকারি প্রক্রিয়া, যুক্তরাষ্ট্রের কাঠামো যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া তারা যাচ্ছেন না, সংসদে আলোচনা হচ্ছে না, আদালতের দ্বারস্থ হচ্ছে না, শুধুমাত্র সাংবাদিকদের সামনেই বক্তব্য কিন্তু চলছে। কিন্তু সত্যি কি বকেয়া, বা কেন্দ্র কি রাজ্য সরকারকে বকেয়া মেটাবে? এ নিয়ে আমাদের নজর থাকবে। নজর রাখুন আপনারাও, দেখতে থাকুন ট্রাইব টি বাংলা। নমস্কার।